কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা। বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে। কিন্তু আমরা অশ্বমেধের ঘোড়াকে ঘুমিয়ে পড়তে দিইনি, ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছেন বর্ধমানের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, বাচিক শিক্ষক, আরো অনেক 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 কিছু, দীপেন্দ্রনাথ শীল মহাশয়। তো আপনারা দেখছেন বর্ধমান টিভি লাইভ, আপনাদের প্রিয় অনুষ্ঠান কণ্ঠ ছাড়ো জোরে, আর সঙ্গে আমি শ্রাবণী। এটা তো রোজই বলি, কিন্তু আজকে আমাদের সঙ্গে দীপেন্দ্র আছেন। নমস্কার। আমি কথা বলার আগেই প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কথা বলাতে বা আমার যে বাচিক শিল্পী যেটা বলছেন আমার সম্বন্ধে অনেক বড় বড় কথা বলি, যদিও অতটা আমি নই। আমার এইখানে কোনো হাড় নেই, মাড়ি নেই, কিচ্ছু নেই। একটা অপারেশন হয়েছে, অপারেশন করে পুরোটাই বাদ দেওয়া হয়েছে। তার ফলে হয়তো আমার কথা বলার সঙ্গে কিছুটা ফাম্বলিং থাকবে, যেটা নিজের অসুবিধা হয়, সেটা আপনারা নিজে গুণে একটু ক্ষমা করে নেবেন, এটাই ভালো। আমাদের বন্ধুরা কিন্তু অনেকেই কণ্ঠ বলে একটা সিনেমা হয়েছিল, তুমি কি দেখেছো? না। আচ্ছা, তো সেই কণ্ঠ সিনেমাতে যে হিরো ছিল সে একজন আরজে। তো তার একটা সময় গলায় ক্যান্সার ধরা পড়ে এবং সেই ভোকাল কর্ডটা তার কাটা যায়। তো তারপরে সেই পেট থেকে হাওয়া নিয়ে কেমন করে কথা বলা, সেই পুরো প্র্যাকটিস সেশনটা দেখানো হয়েছিল এবং ভীষণ প্রশংসিত হয়েছিল সিনেমাটা। সেখানে তোমার সেসব কোনো সমস্যাই নেই। যাই হোক, আমারও জিভটা 20 দিন বাঁধা ছিল, যার ফলে আমি কথাই বলতে পারিনি 20 দিন। এরপরে অনেক কষ্ট করে এটাকে আবার রিভিউ করেছি যতটা পারি। ঠিক আছে। আমি তো ভীষণ রকম মানে নিজেকে একজন আবৃত্তি কর্মী বলে মনে করি, কিন্তু দীপেন্দা হচ্ছে নাটক পাগল। তো তোমার সেই নাটকের জায়গায় কবে থেকে আসা? আমি নাটকে আসি 1958 সালে, মানে খুব শিশু শিল্পী বলতে পারে। 50 সালের জন্ম আমার। তো আমার বাড়িতে আমার বাবা নাটক করতেন, দিদিরা নাটক করতেন, এবং তার ফলে হতো কি, আমার বাড়িতে কলকাতা এবং বর্ধমানের বিশিষ্ট জনেরা আসতো। আচ্ছা। তো মজা হলো একবার, তখন 1958 সালে বর্ধমানে নাটক হয় দুটো, একটা বিশাল সেমিনার হয় কংগ্রেসে, এখন যেটা স্টেট ব্যাংক কোর্ট কম্পাউন্ড, ওটা ফাঁকা মাঠ ছিল তখন। তো ওইখানে নাটক করতে আসে কলকাতার কমল মিত্রের দল, কারাগার। তা পরের দিন নাটক থেকে বর্ধমানে সিরাজউদ্দৌলা, বর্ধমানের শিল্পীদের। তো কমল মিত্র আমাদের বাড়ি আসতো, বাবার বন্ধু। তো সকালবেলা এসে বললো, তোর ছেলেটাকে দে, আমরা ছোট ছেলে আনিনি, দেবকীর ছেলে অভিনয় করার জন্য। আচ্ছা। তো যাই হোক, আমাকে নিয়ে যাওয়া হলো। আমার এখনো সেই সিনটা মনে পড়ে। তখন কমল মিত্র ফুল ফর্ম, কমল মিত্র কংস করছে কারাগারে, দেবকীর ছেলে হয়ে, অসাধারণ কণ্ঠস্বর, তেমনি তার দেখতে, তেমনি তার চেহারা। তো আমাকে বললো যে একটা পানের ডিবে দিয়েছিল পিতলে, আমার ডায়লগ ছিল একটাই, মা মা এটা লুকিয়ে রাখো তো। তখন কমল মিত্র মানে কংস ধরে তুলে কাঁচাল মারতে যাচ্ছে, তাকে বলে এই তো পেয়েছি। যখন তুলে কাঁচাল মারতে যাচ্ছে, চিৎকার করছি মা মা বলে, তখন বলে এটাকে ছেড়ে দিয়ে, এটা এখনো কাঁদে, এর ব্যবস্থা পরে হচ্ছে। আচ্ছা। সেই কমল মিত্রের হাত ধরে, শুদ্ধ তার হাত ধরে আমার প্রথম নাটকে পথ চলা শুরু। নাট্য জীবনটাই আমার একটু, সব জীবনই মোটামুটি একটা শুরুটাই খুব ভালো। আচ্ছা, তা তুমি এইমাত্র বললে যে 58 সাল থেকে শুরু, 58 সালে প্রথম আমার হাতে খড়ি। তার মানে বর্ধমানে নাট্যচর্চা তার আগে থেকে হচ্ছে? অনেক আগে বর্ধমানে নাটক হচ্ছে, তোমার রাজা মহারাজেরও আগে হয়েছে। আচ্ছা, সেই সময় একটু বলো। সেই সময়তে যদি ইতিহাস ঘাটতে চাই, দেখা যাবে বর্ধমানে মহারাজ বিজয়চাঁদ মহাতাব, তিনি প্রচন্ড নাটক পাগল ছিলেন। তিনি নাটক লিখতেন, নাটকের ডাইরেকশন দিতেন, নিজে অভিনয় করতেন,
এবং সবচেয়ে মজার কথা একটু বলি কেন তিনি নাটকে এসেছেন। বিজয়চাঁদ মহাতাব ছিলেন অ্যাকচুয়াল, ওনার পিতা ছিল বনবিহারী কাপুর। আচ্ছা বনবিহারী কাপুর ছিলেন মানে ভীষণ নাটক পাগল তখনকার। তো বনবিহারী কাপুরের পরে আমাদের বিজয়চাঁদ নাটক করতেন। এবং সবচেয়ে মজা সেই সময় কিন্তু বর্ধমানে বা বিভিন্ন জায়গাতে কোনো ফিমেল অভিনয় করতো না, আচ্ছা। মেল ফিমেল অভিনয় করতো। হ্যাঁ 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 হ্যাঁ। তো কিন্তু বর্ধমানের মহারাজা তিনি ওই পছন্দ করতেন না, ফিমেলকে দিয়ে ফিমেলের অভিনয় করাতেন। আচ্ছা যেমন ওনার রাজকুমারীকে দিয়ে অভিনয় করেছেন, ওনার এক পালিত কন্যা ছিল মিসদান, তাকে দিয়ে অভিনয় করিয়েছেন এবং নিজে অভিনয় করতেন। আচ্ছা এবং তিনি কতটা পাগল ছিলেন নাটকে, তিনি সেই সময় একটা নির্বাক ছবি করেছিলেন বর্ধমান ফিল্ম। আচ্ছা। তিনি বর্ধমান সেই গোলাপবাগ বা এখানে শুটিং হয়েছিল, তার দেখা কিছু নাটক আছে তখনকার দিনে প্রহ্লাদ যে নাটক করতো তিনি ডাইরেকশন দিতেন। এবং সেই ওখানকার যে ড্রেস এবং তখনকার নাটকের ড্রেস এবং ওই অর্কেস্ট্রা মিউজিক সব কলকাতা। বাহ। আমার একটা মজা আছে যে তার একটা লেখা নাটক ছিল কমলাকান্ত। কমলাকান্ত বইটা লিখে মানে ইংল্যান্ড থেকে সেই বইটা বাঁধিয়ে নিয়েছিল এবং ভাগ্যচক্রে সে বইটা আমার হাতে আসে। বাহ। এবং বইটা হাতে আসে মানে কি কিছু সময়ের জন্য বলেছিল আমি বইটা তোমাকে দিচ্ছি। আমি বললাম বইটা আমি নেব কিন্তু আমি ফেরত দেবো আপনাকে। সে দিতে চাই, আমি ফেরত আমি দিচ্ছি আপনাকে, বাট বইটা আমি জেরক্স করবো। আচ্ছা তুই এই যে বললেন যে উনি নাটক পাগল ছিলেন, নাটক করাতেন, তো সেই সময় তার স্টেজের ডিরেকশনটা কিরকম ধরনের হতো, মানে কিরকম ধরনের নাটক হতো? সেটা বলি একটু যে তখনকার দিনে কাপুর বংশ আস্তে আস্তে বর্ধমানে ঢুকে গেল কিরকম, তখনকার দিনে রাজরাজারা বা জমিদাররা এরাই একদম এরাই কিন্তু ধরে রাখতো। তো এই জমিদার রাজরাজারা ধরে রাখতো। তখন কাপুর বংশে যারা ছিলেন পরবর্তী বংশে যেমন বিমল কাপুর, বিভূতি কাপুর, এরা থাকতেন ওই রাজবাড়ির কাছে পিঠে। আমাদের বর্ধমান এখন যে রাজবাড়িটা রয়েছে সেখানে বকুলতলা ওখানে থাকতেন। এরা কিন্তু নাটকটাকে ধরে রাখতো। এই নাটকটাকে ধরে রেখে আমি যেমন বিমল কাপুর, বিভূতি কাপুর, প্রমোদনাথ ধৌন বা আমার বাবা ছিলেন প্রমোদনাথ সিং বা এই কমল মিত্র এবং মুজিব মাস্টার, এরা সেই সময় যে নাটকটা করতো আমার সৌভাগ্য ছিল তাদের রিহার্সাল দেখা। ছোটবেলায় আমি খুব বদমাশ ছিলাম। তা বাবার দোকান দাঁড়িয়ে দিয়ে সন্ধ্যে 7টার মধ্যে বর্ধমানে দোকানটা বন্ধ, আর বড়বাজার একটা মেন ছিল, আমার দোকান ছিল বাবা। তো সন্ধ্যেবেলা বাবা রিহার্সাল দিত, মা বলতে এটাকে তুমি নিয়ে যাও। আমি ওদের বাবার সঙ্গে চলে যেতাম এবং বসে বসে ওদের নাটক দেখতাম। সেই সময়কার নাটক যেমন টিপু সুলতান, জনা, চন্দ্রগুপ্ত, এই সমস্ত নাটক তখন আমি বসে বসে ওই বাবার ওখানে রিহার্সাল দেখতাম। এবং নাটকের দিন বলতো যেন আমাদের নাটক দেখতে যায়, আমাকে যেতেই হতো, যেতাম ওদের, সবাই খুব ভালোবাসত। তা সেই সময় এক ভদ্রলোককে আমি পরিচিত হয়েছি বর্ধমানে, যিনি ফিমেলের অভিনয় করতেন। আচ্ছা। তিনি এত ভালো ফিমেলের অভিনয় করতেন যে তাকে কলকাতা সরোজিবালার সঙ্গে তুলনা করা হতো। আচ্ছা। হ্যাঁ, কেউ নাম জানে না হয়তো, তার নাম হচ্ছে কালী মুখার্জি। তিনি থাকতেন তেলবাড়ি পাড়া এবং বর্ধমান সিএমই স্কুলের উল্টো দিকে একটা ঘড়ির দোকান ছিল তার। আচ্ছা। আর সে যখন স্টেজে উঠতো মানে আনএক্সপেক্টেড, যে একটা মহিলা নয়। আচ্ছা, তাহলে সেই সময় মহিলা চরিত্র সম্পর্কে বলছি তারপরে না, সেই সময় প্রথম তো এলো কিছু প্রস্টিটিউট থেকে লোক নিয়ে, যেমন আমরা যেমন মানে ইতিহাসে যেমন পড়েছি নটি বিনোদিনীর ক্ষেত্রে, ওই সময়টা আগে যারা ছিল সবই তো বর্ধমানে ওই পেশা থেকেই এসেছিলেন প্রথমে, তাদেরকে নিয়ে এসে অভিনয় করানো হতো। তা আমি দেখেছি সেই রকমই এক মহিলাকে যিনি পরবর্তী পর্যায়ে অভিনয় করেছেন। এত ভালো গলা, এত অভিনয় ভালো করতেন এবং তার নাম হচ্ছে বেলা দাস।
আচ্ছা। যে আমার দিদিরাই প্রথম নামে কোনো বদ্ধবাড়ির লোক নাটকে এসেছিল। তখন আমার দিদি ছিল দীপ্তি শীল, ভারতী শীল, তারপরে আসেন গোপা চৌধুরী। হ্যাঁ। বাবার কাছে আসতো নাটক শিখতে তারা। তারপরে আমি দেখেছি এই যে গরুর গাড়ি হেডদাই সরোজদেব বাবার কাছে এসে নাটক শিখতে আসতো। আচ্ছা। আমি নাইচেন আমার বাড়িতে একটা নাটকের পরিবেশ ছিল। এরপর থেকে আমি আসি স্কুলে তো দুটো করে নাটক হতো তখন, যেমন বিশ্বকর্মা পুজো আর সরস্বতী পুজো নাটক করবো। তো সেই নাটকের জন্য মাস্টারমশাইদের ভীষণ উৎসাহ ছিল। সেই সময়কার যারা অভিনেতা তারা অনেকেই বর্ধমানের লোকরা চেনে না, জানে না, তাদের নামও শোনেনি। হ্যাঁ, হতেই পারে, অনেক বছরের ব্যাপার, 50-60 বছর আগের গল্প, সেই বেশি আরো 50 সাল এটা হতো। এখন 24, সেটা সেই 58-60 সালের গল্প। তখনকার দিনে নাটক ভাবে একটা কথা আমার মনে পড়ে গেল। দেখো তখনকার দিনে মহারাজ, বর্ধমানের মহারাজা কত পাঞ্চুয়ালি ছিল। একবার মনে হয় যে বর্ধমানে একটাই হল ছিল, সেটা হচ্ছে রেলওয়ে রঙ্গমঞ্চে। এখন অনেকেই জানে না, আমার মনে হয় 99% লোক জানে না যে রেলওয়ে রঙ্গমঞ্চে কবে স্থাপিত হয়েছিল। না, হয়তো জানে না, কেউ জানে না। আমি জিজ্ঞেস করেছি অনেককে, এবং অনেকে মানে হয়তো মনেও থাকে না যে ওখানে একটা অত ভালো একটা অডিটোরিয়াম আছে। এখন সেটা হয়েছে, তখন হ্যাঁ। ওটা একটা বিশাল অডিটোরিয়াম। যেমন তখন নাটক হতো সেই সময় সিং দরজায়, যখন নাটক হতো বাঁকা বাহার। এখন কেউ জানে না বাঁকা বাহার কোনটা। কোনটা বাঁকা বাহার? ওই যে আমাদের বোরহাটে যে জল ট্যাঙ্কিটা আছে, ওইখানে তখন আচ্ছা। নাটক হতো নির্ভীক সঙ্গে। নির্ভীক সঙ্গ ছিল তখন একদম ভেতর, আমাদের ওই মূলবনের ভেতরে। তখনকার যারা নাটক করতেন, কি অভিনয়, কি তাদের মেধা। এটা আর একটা মজার ঘটনা বলি, তখনকার দিনে স্টেজ ক্যাপ বলি। তখনকার দিনে আমরা দেখা, সেই জন্য আমি আরো ডিটেল বলতে পারবো। তখনকার দিনে যিনি নাটকের ডাইরেক্টর, তিনি পন্থা, আচ্ছা। তিনি সব, মানে আচ্ছা। তিনি যদি মনে করতেন তাহলে তোমাকে নাটক থেকে ডুবিয়ে দেবে, আর যদি মনে করতেন তোমাকে উঠিয়ে দেবে। খুব ইন্টারেস্টিং। আর তার গলায় একটি বাঁশি ঝুলত। আচ্ছা। এখনকার যেমন আমাদের স্ক্রিন, তখনকার স্ক্রিনটা কিরকম ছিল জানো? একটা পর্দা ছিল, সে পর্দাটা বাঁশেতে বাঁধা থাকতো। আচ্ছা। বাঁশে বাঁধা থাকতো, দুদিকে দুটি লোক থাকতো। এর পর্দা খুব জোর বাঁশি বাঁধো, সে দড়ি ধরে টানতো আর পর্দাটা বুঝিয়ে উঠে গেল। হ্যাঁ। এবার পেছনে যে সিনগুলো হচ্ছে সেগুলো আগেকার দিনে বড় বড় ক্যানভাস থাকতো। এই ক্যানভাসে সব আঁকা আঁকা থাকতো। যেমন একটা দরবারের সিন, সেখানে আঁকা থাকলো। একটা ঘরের ভেতরের সিন, সেটা আঁকা থাকতো এবং কাঁচাও থাকতো, ভেতরটা কাঁচা থাকতো। হ্যাঁ, হ্যাঁ। এবং সেগুলোতে নম্বর দেওয়া থাকতো বাঁশের গায়ে, 1, 2, 3। আচ্ছা। কি হবে না বলে অত নম্বর সিন দেখি সে পঞ্চাশ ছুটছে, সে দরজাগুলো ওপর থেকে ওই বাঁশে বানানো জড়ানো থাকতো। হ্যাঁ, করে এসে নেমে ধূপ করে পড়লো, তারপরে নাটক শুরু হলো। একদম মজার একটা ঘটনা বলি, যে আমার দেখা বলি আমি বলতে পারবো। চন্দ্রগুপ্ত নাটক হচ্ছে রেডিও রঙ্গমঞ্চে। তখন একটা নাটক হচ্ছে মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলছে। হ্যাঁ। আর তখন তো এন্টারটেনমেন্টের এত ব্যবস্থাও নেই, তখন তো একটি ব্যবস্থা, একমাত্র নাটক। যার জন্য হচ্ছে তখনকার দিনে, এখন যেমন 25শে বৈশাখ আমরা খুঁজে পাই না, আগেকার দিনে 25শে বৈশাখ মানে পাড়ায় পাড়ায় একদম। আমরা আমাদের ছোটবেলাতেও কিন্তু দেখেছি এটা, যে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হতো। পাড়ায় পাড়ায় আমরা সেই কাঁধে করে এর বাড়ি থেকে চৈকি নিয়ে যাচ্ছি, চাদর, বিছানার চাদর, কারো মায়ের শাড়ি খুলে নিয়ে এসেছি, ওই স্টেজ খাটাচ্ছি। ভালো লাগতো এই জন্য যে পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা সেই সময় তারাও আমাদের সঙ্গে ইনভলভ হয়ে যেত। টাকা কি লাগবে বলবে, কোথায় কি আনতে হবে বলবে, ওরাও কিন্তু বাবা কাকা জ্যাঠা যারা থাকতো তারাও ইনভলভ হয়ে যেত। এবং এই রিহার্সাল দিয়ে ভালো করে তোলে, তারপর গান গাইছে, এক জায়গায় গান হচ্ছে, কেউ গান তো গান হচ্ছে, তারপর ধরো মনে করি নাচ করে। এখন যেমন তোমার মিউজিক বাজিয়ে নাচ হচ্ছে, ট্র্যাক বাজিয়ে নাচ হচ্ছে, ওসব তো গল্প নেই। সেই নাচের জন্য গানের প্র্যাকটিস, সে ব্যাকগ্রাউন্ডে গান গাইছে, তবে সে নাচছে। এটা আমরা ছোটবেলায় দেখেছি। তোমরা তো আরো মানে এটা খুব হই হই ব্যাপার, দারুণ দারুণ ছিল। তো একটা যেটা বলতে যাচ্ছিলাম, চন্দ্রগুপ্ত নাটক হচ্ছে, বুঝলে? চন্দ্রগুপ্ত
সে সিংহাসনে বসে অভিনয় করছে, কিন্তু সে পমটা তো কন্টিনিউ পম করছে। হঠাৎ দেখলাম পমটার হামাগুড়ি মেরে এই চন্দ্রগুপ্ত সিংহাসনের তলায় ঢুকে পড়ে। সিংহাসনের তলায় পেছনে বসে বসে পম করে যাচ্ছে, চন্দ্রগুপ্ত অভিনয় করছে। খুব ইন্টারেস্টিং। ঢুকে পড়লো হামাগুড়ি মেরে, তাকে এই করছি। আর ডাইরেক্ট মানে চন্দ্রগুপ্ত ভুলভাল ডায়লগ বলছিল নাকি? হয়তো শুনতে পাচ্ছে না, বলতে পারছে না। তখনকার তো এত মুখস্থ করতো না। কমটা যা বলতে এরা অভিনয় করে যাচ্ছে। খুব মজার ব্যাপার থাকে। হাসি ওপেনটা কিন্তু তখন ওটাই যেন এটা ঠিক দারুণ, দারুণ, হ্যাঁ, ওটাই ঠিক হ্যাঁ, আছে। একদম। হামাগুড়ি মেরে কমটা ঢুকে পড়লো, দিয়ে পেছনে দিয়ে কম করতে হবে। কত টেনশনটা। সে পমটা তাকে বললো না, পমটা ইচ্ছে করে তুলে দিত। এই ডাইরেক্টরের মজা। আর একটা তারপরে বর্তমান নাটকেও অনেক ডাইরেক্টর রয়েছেন যারা সত্যি করে আমি দেখেছি যে যারা অ্যাকচুয়ালি ডাইরেক্টর। যেমন দেখো একটা আজকে ফুটবলের কালকেও ফাইনাল খেলা আছে, তো আমাদের মোহনবাগান কোচ হাওয়া আর একটা কোচকে সরিয়ে দিল, কিন্তু প্লেয়ারদের সরায়। হ্যাঁ, কোচকে সরাচ্ছে কারণ তার ডাইরেকশনের জন্য। তো আমার নিজের দেখা, এখন আমি নাম বলছি না সেই ডাইরেক্টরের, কারণ তোমরা সবাই চিনবে বলে মজার ঘটনা বলি। দেখি ছেলে জাস্টিং হাসতে পারছে না, হা করে হাসতে পারছে না। তা আমি রিহার্সালও ছিলাম সেখানে। তো সেখানে আমি খুব ভাবছিলাম, মজার ব্যাপার দেখছি। হঠাৎ আমি তো উইংসের পাশে বসে আছি, আমি নাটকের মিউজিক করতাম তখন। আমি আর সুব্রত আমার বন্ধু, বিশুদ্ধ বন্ধুর নাম না করলেই না, সুব্রত চক্রবর্তী, আমি সে বর্ধমানে প্রথম মিউজিশিয়ান আর কি, সব জায়গায় মিউজিক করে বেড়াই। হ্যাঁ, তুমি যখন সুব্রত চক্রবর্তীর নামটা নিলে, আমরা প্রথম যেদিন অনুষ্ঠানটা আমাদের এই কণ্ঠছাড়ের জলে শুরু করেছি, সেদিন বাবুদাকে ধরে বেঁধে নিয়ে এসেছি যে আজকে তোমাকে দিয়ে শুরু করব, একটা ভালো মুখ দিয়ে শুরু করতে চাই যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়। এবং ঠিক তুমি যেমন আজকে আমি একবার দেখেছি তুমি মানে ভালোবেসে এসছো আমাদের এখানে, বাবুদাও ঠিক তাই। এক কথায় মানে একটি রাত্রের নোটিশে তাকে ডেকে নিয়ে এসেছিলাম। এই জন্য বাবুদাকে আমি সবসময় ধন্যবাদ দিই। ভীষণ কৃতজ্ঞ। আমরা 47 বছর একটা ইউনিট চালাচ্ছি বর্ধমানে, 47 বছর হয়ে গেছে, 48 বছরে পড়ছি। আমরা ভীষণ বন্ধু, একসঙ্গে চাকরি করেছি, একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুরি, সে ঠিকই আছে, খুব ভালো। হ্যাঁ, তারপর যেটা বলছিলে নাটকে সেই ডাইরেক্টরকে সে কিছুতে হাসতে পারছে না, বুঝলে? খুব মজার ঘটনা কিন্তু এটা। একটা সময় দেখছি যখন আমাকে সে ডাইরেক্টর তাকে বললো তুই এক কাজ করবি, এই সিনটা যখন আসবে তুই উইন্সের এইখানটায় তাকাবি, উইন্সের পাশে এই দিকটা তাকাবি, ওই দিকটা তাকাবি। কিন্তু ও দেখছি, হ্যাঁ, ওই যে ওইদিকে তাকিয়েছে না, ও তাকানোর পরে হো হো করে হাসছে, লাস্টিং হাসি আসলো। তো জিনিসটা আমিও দেখেছি। আমার তখন ভাবছি একটা ডাইরেকশন দিতে গেলে তাকে কি করতে হয়, একটা কোচকে কি করতে হয়। আমি অমল যে ধরকে যে ইয়ে দিত কোচ, অমলদা কোচ ছিল, সে কোচ গোলকিপারকে বলছে 10টা কিক তোকে আটকাতে হবে, তুই যত আটকাবি তত 10 টাকা তোকে দেবো। আর যে কিক করছে তাকে বলছে তোকে 10টা গোল করবে, যত গোল করে 10 টাকা দেবো। তার মানে সে কোচে কিন্তু পকেট থেকে গোটা টাকাটাই যাচ্ছে, তাই তো? আজকে সে যখন ওই ঘটনাটা ঘটলো, সে কি করে হাসালো চিন্তা করতে পারবে না। যে ওই কোনটা যখনই তাকিয়েছে না, সেই ডাইরেক্টর সে সময় একটু লুঙ্গি পরে নিচে, লুঙ্গিটা মাথায় তুলে এনে করছে, মানে সাকসেসফুল। তখন ওই ডাইরেক্টর ওইরকম অবস্থান দেখে লাস্টিং আসি। আমি পরে তাকে ডাইরেক্টরকে আমি প্রণাম করলো, যদিও আমার গুরুদেব ছিলিও, তাকে প্রণাম করলো। আর গুরুদেব এটা আমার জানা ছিল না, বলে কি করবো, ওকে আমার বার করতে হবে। কিন্তু আজকে নাটক করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এসব ব্যাপার নিয়ে, ভীষণ মজাও লাগতো এগুলো দেখে নাটকের ব্যাপারে। আর বর্তমানে তবে দেখো ডাইরেকশন যখন কথা বললো, আমি রিসেন্টলি কোনো একজন ডাইরেক্টরের কথা বলি, তাদের নাম উচ্চারণ, ভীষণ ভালো ডাইরেক্টর, ভীষণ ভালো তিনি ডাইরেকশন দেন। তবে শেখানোটা অন্যরকম। যেমন ধরো একটি ছেলে তার কাছে নাটক শিখতে গেছে, তো তাকে বলা হচ্ছে হ্যাঁ তোমার মডুলেশন হচ্ছে না, বেশ হাঁ করে গেছে ছেলেরা, তার নতুন ছেলে
তাকে বলছে হ্যাঁ তুমি মুদারা থেকে বলো, মুদারা থেকে বলো, এখানটা তারা থেকে বলো। তার না, মাথায়- আমি শোনিনি, দাঁড়া, তার মাথায় তারা ঢোকেনি। মুদারা মুদারা হ্যাঁ, জানে না কিছু। তো সে যাই হোক আমার কাছে এসছে ঘুরে, আমাকে এসে বলছে স্যার একটা কথা বলবো। আমি বলো বাবা, তো বিনয় কিছু নেই, আমি কিছু জানি না, তো যেটুকু জানি তোমাকে আমি বলতে পারবো। বলছে স্যার হোয়াট ডু মিন বাই মডুলেশন? মডুলেশন কাকে বলে সে জানে না। বলছি মুদারা মুদারা পাড়া, আমাকে এখান থেকে বলতে তো এটা কি আমি তো জানি না। এই হচ্ছে শিক্ষার ব্যাপার, হচ্ছে কি আমাকে তো প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। আমাকে প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে যে এইভাবে বলো, এইভাবে করো। একটু ছোট্ট করে শুনবো নাকি? যেমন বলি, মুদারা মুদারা তারা, হ্যাঁ সেটা একটু ছোট্ট করে। গানের ব্যাপারে বলি, তিনটে স্কেল আছে আমার, আমি হ্যাঁ। অতদূর যেতে পারবো না, না, গানের ছোট্ট করে, শিক্ষাটা ছোট্ট ঠিক করে, আছে বলি। ছোট্ট করে বলো। এখন এক কথাটা বলি, ওটা তুমি আমার থেকে অনেক ভালো জানো, এই জন্য কথা বলছি যে গানটা এখন যে জায়গাটা হচ্ছে, যে লোকে এখন শিখতে জানে না, এখন অনেকে আসছে ঝুঁকে পড়ে আসছে, আমি টিভি সিরিয়াল করবো, আমি অমুক জায়গায় যাবো, তাকে শেখাতে গেলে তো আমাকে সেটা দিতে হবে। আমি যেমন যদি বলছি দেখ তুই একটা ডান স্টেজের ডান দিক থেকে ঢুকবি, কোন পাটা আগে দিবি, কেন দিবি? আর আমি যাদিকে শেখাই বা তাদেরকে বলি আমাকে হাজার একটা প্রশ্ন কর, একদম আপনি প্রশ্ন কি করে করেন? জানবি কি এরপরে করে? খালি প্রশ্ন কর আমাকে, জান, না জানলে কি করে হবে? কেন তুই ডান দিকে স্টেজে ডান পা দিয়ে ঢুকছিস, কেন? কেন তুই দেখ, তুই ডান পা দিয়ে 4টে স্টেজ যা, অডিয়েন্স দেখে। তুই স্টেজের ডান দিকে যখন ঢুকবি, ডান দিক থেকে যখন ঢুকবি, মাপাটা আগে থাক, মাপাটা আগে ফেলে যা, 4টে স্টেপ যা, তুই দেখবি ফন্ট পাচ্ছিস, অডিয়েন্স পাচ্ছিস। একটা জায়গা একটা স্টেজে দাঁড়ালে পরে অ্যাঙ্গেলটা তোকে কোথায় নিতে হবে? আর বেশি লাফালাফি করার দরকার নেই। না। একটা পা এখান থেকে একটু সরা, তুই গোটা স্টেজটা পাবি, গোটা অডিয়েন্স পাবি। তো অডিয়েন্সের 3 কোণে যে যেখানে আছে তাকে পাচ্ছি, স্টেজে যতগুলো ক্যারেক্টার আছে তাকে এই যে ছোট ছোট করে বুঝিয়ে দেয়া, তাদেরকে বলে দেওয়া, কেউ দেয় না। না, সেটাই। আমাদের আর শিখতেও কমজন চায়, সবাই যে শিখতে চায় সেটাও এটাও না, ঠিক। এটাও একটা ব্যাপার। হ্যাঁ, শিখতে খুব কমজনই চায়, মানে এখন শেখানোর লোক আছে, শিখবার লোক আচ্ছা, তুমি কথা বলতে বলতে একটু চাও খাও। বেশ। এবার বলো যে আগেকার দিনের যে মহিলা চরিত্রটা, তুমি একবার কথা শুরু করেছিলে যে তখন তো মহিলারা করতো না, পুরুষরা করতো, তো তখনকার সঙ্গে এখনকার মহিলা চরিত্রদের পার্থক্য। তখনকার দিনে ব্যাপারটা বলি, তখনকার দিনে মহিলারা যেমন তোমাকে আগে বললাম বেশিরভাগ ওই প্রস্টিটিউট থেকে আসতো, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে ভদ্র করে মহিলারা এলো। কেন এলো না? দাদা অভিনয় করে টাকা পেত, এই টাকার জন্য তখনকার আমাদের 50-60 দশকের 70 দশকও দেখেছি অভাবটা খুব বেশি। এক একটা বাড়িতে ফ্যামিলি ছিল, ধরো 8 জন 10 জন ভাই বোন, আমরাই ছিলাম, আমরা একটু সব বন্ধু ভাই। তাহলে এই যে বাবাদের আর্নিং সোর্স অফ ইনকাম খুবই কম ছিল, যদিও সেই সময় অনুযায়ী টাকার যেমন কম ছিল, খাবারটাও বেশি ছিল, তাহলে তখন এই সোর্স অফ ইনকাম বা আর্নিং করার জন্য শিক্ষিত মেয়েরা আস্তে আস্তে এর মধ্যে ঢুকতে আসবে সোর্স অফ ইনকামের জন্য। এখানে ইনকাম, এই ইনকামটা আগেও হতো, যখনকার দিনে বড় লোকরা জমিদাররা তারা ওই এক একটা নাট্য জায়গা কিনে রাখতো, তারা পয়সা দিয়ে করত। তার পরবর্তী পর্যায়ে এইটাকে প্রফেশন করতে গিয়ে অনেক মহিলাই কিন্তু এই নাটকে আসছে, কারণ দেখছে যদি নাটক না জানে, এখন যেমন অনেক হয়ে গেছে যারা বাইরে সিরিয়াল করতে যাচ্ছে, সিরিয়াল করতে গিয়ে দেখছে কি আবৃত্তি মাস্ট, নাটক করতে হবে, তুমি আগে নাটক করেছো তারপরে তুমি সিরিয়ালে আসো। তুমি দেখো যতজন স্টেজ থেকে গেছে, সে উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, যতজন নাম করবে প্রত্যেকে কিন্তু স্টেজ থেকে গেছে, তারা এখান থেকে আসে। আর সেই মহিলারা এখন তো সব মহিলাই প্রায় আগ্রহ নাটক করতে, নাটকটা তো এখন একটা বিশাল শিল্প হিসেবে, তাই তো? একদম।
তখনকার সময় তো এটা সেইভাবে দেখতো না। একটা লোকে গান গায় মানে বিচ্ছির নোংরা, নাটক করে মানে একদম শেষ, এই ধরনের তাদের মনোভাব ছিল। নয় বলতো না শেষ পর্যন্ত তুই অ্যাক্টিং এ নামলি, নামলি তার মানে কি, তারা যেহেতু কারণ আছে, কারণটা যেহেতু তখনকার দিনে প্রস্টিটিউটের কাজ করতো, ওই জন্য নামার যাওয়া সেইটা এরা সবাই বেশিরভাগ লোকই কিন্তু জানতো যে এরা যাওয়া ওইখানে গেছে, তারা ওই লাইনে চলে গেছে। হ্যাঁ, এই একটা মানসিকতা সেটা এখনো করে, সেই কাজটা এখনো করে, অনেক ক্ষেত্রেই করে। তো এইবার যেটা বলবো, জিজ্ঞেস করবো, তোমার লেখা তো অনেক গল্প আছে, নাটক আছে, মঞ্চ নাটক, শ্রুতি নাটক, অনেক কিছু আছে, সেগুলো সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলো। আমার সবগুলো মনে নেই, আমি একটু বলে দিচ্ছি কতগুলো নাটক আমি লিখেছি। এই নাটক মঞ্চে হয়েছে, যেমন ফটকি বিভাগ, আমি একটু বেশিরভাগই হাসির টাইপে চলে গেছি। হাসির নাটক এখন আর হয় না। আমি তোমার অভিনীত একটা একক নাটক দেখেছিলাম, সেই বৃন্দাবনে, কি নাটকটার নামটা না এই মুহূর্তে মনে পড়ছে না গো। ওই যে বৃন্দাবনে একজন বয়স্ক মানুষ, ওইটা নামটা বলো। অনুনাটক ওটা আছে। আরে আমাদের গুলো সব অনেক বই, যে আমাদের অনুনাটক, ছোট্ট নাটক একটা, মানে মিনিট 10-এর না 15 মিনিট, 15 মিনিট একা, পুরো একা নাটকটা। আমার তখনও মানে দীপেন্দ্রের সঙ্গে সেভাবে আলাপ হয়নি, তো ওই নাটকটা দেখেছি, দেখার পরে বসে রয়েছি এরকম, তারপর উনি যখন এমনি যখন দর্শক আসনে বসতে আসতেন, জাস্ট পাশ থেকে উঠে এরকম না হাতটা ধরে ঝুলে পড়লাম। সেই থেকে একদম অভিনয়ের পুরো পাকাপোক্ত ফ্যান হয়ে গেছি। আজকে টানতে টানতে এখানে এনে বসে দিয়েছি, চাটা খাও। মদন কান্ড, এখন নিশিকান্ত সামন্ত ছদ্মবেশী, আর একটা সেভেস্টারকে নিয়ে একটা নাটক লেখা আছে আমার। নিশিকান্ত সামন্ত ভূতের, এটা আমি কোথাও একটা শ্রুতি নাটকে আমি শুনেছি, কেউ একজন করছিল, একটা ছোট গল্প বেরিয়েছিল, গল্প বেরিয়েছিল তোমার আনন্দ বাজার, সেইটাকে, সেটা আমি শ্রুতি নাটক করেছি। এটা শ্রুতি নাটকটা আমি করেছি। আমি আমাদের ছিল জয়া ছিল, আমি ছিলাম, আর ওই ইন্দ্র ছিল। আচ্ছা, আমি অন্য জায়গায় শুনেছি এটা হতে পারে, বা মানে ওখানে সেই মানে গল্পটা হচ্ছে একজন ভদ্রলোক আর কি বাসে করে তার মেয়ের বিয়ের, ওইটাই তো, ওইটাই গল্পটা, ওইটাই নাটকটা আমি নাট্যরূপ দিয়েছি, যেমন ছদ্মবেশী ওখান থেকে করা আমার শ্রুতি নাটক। মদন কান্ড, ওটা তো আমার নিজস্ব লেখা, মদনকে দিয়ে করেছিলাম মদন কান্ড। তারপরে এটাও তাই ফটকি বিদ্যা, সেটা নকশাল পিরিয়ডের একটা চোর, সে চোরটা কিভাবে ছাড়া পেল, এটা নিয়ে সবকটাই 2-3টে ক্যারেক্টার, কিন্তু প্রত্যেকটি হাসি মজা। হ্যাঁ, তুমি তো মানে হাসির জিনিস তো অসাধারণ, মানে ভালো বলো, ভীষণ ভালো। মানে এখন যেমন খুব চলছে একটা স্ট্যান্ড আপ কমেডি, একসময় কমিক করা বলা হতো, আমরা যাকে বাংলায় হাস্য কৌতুক বলি। তো দীপেন বাবু ছোট ছোট হাসির গল্পগুলো মানে এত সুন্দরভাবে বলেন যে শুনবে সে হেসে গড়াগড়ি যাবে, ওনার মুখের একটা রেখাও এদিক ওদিক হবে না। তো তুমি কি চাটা খাওয়ার পর সেটা বলবে কিছু একটা, না চা খেতে খেতেই বলবে? আগে তো ক্যারিকেচার করতাম, মজা ক্যারিকেচার করেছি আগে। একটা কথা শোনাও। ক্যারিকেচার শুনতাম, বলি ছোটই একটা বলি। হ্যাঁ বলো। যেমন এটা নাম দিয়েছি ইচ্ছে পূরণ। মানে এক একজন ইচ্ছা থাকে না যে আমি অনেক গয়না পরবো, ইচ্ছা থাকে, অনেকের ইচ্ছা আছে তো আমি না বিশাল মানে আইসক্রিম খাবো, একদম প্রচুর টাকার আইসক্রিম কিনে খাবো আমি যখন বল, এরকম ইচ্ছা করবো। তো কোনো একজন লোকের এরকম একটা ইচ্ছা হয়েছিল, তো সেইটার উপরে না আমি আগেকার দিনে চলে যাই, তখনকার দিনের দোকানপাট বন্ধ হয়েছে সন্ধ্যে 7টা বাজছে, বর্ধমানে হয়েছে আমার দেখা দোকানপাট একটা টিম করা। আর তখনকার দিনে দোকানের পাল্লা ছিল 5। আচ্ছা, তো এইরকম এক ভদ্রলোকের বর্ধমানের দোকান ছিল,
তার তার দোকানটাই ছিল মদের দোকান, আচ্ছা। রাত পর্যন্ত খোলা থাকতো। তো সেইখানে ভদ্রলোক, মানে এগুলো আমারই করা যদিও, সেই ভদ্রলোক এখন রাত্রিবেলা দোকান লাগিয়ে বাড়ি গেছে। ওইটা অনেক রাত্রি হয়েছে, 11টার সময় গেছে, 10:30 11টায় গিয়ে হিসেব নিকেশ করে তারপরে খেতে বসছে, রাত বাজে 12টা। হঠাৎ দেখছে ফোন ছিল, তার ফোনটা বাজছে, ফোনটা বাজছে, ভদ্রলোক খেতে খেতে ফোনটা ধরেছে, হ্যালো কে বলছেন, কারণ তাকে ভয় থাকতো পুলিশ টুলিশের ঝামেলা, অনেক সময় সমস্ত ব্যাপার থাকে। হ্যাঁ, তো বলছে হ্যালো কে বলছেন, ওই ওপার থেকে একটা আওয়াজ আসছে, ভদ্রলোকের নাম হচ্ছে ভক্ত। বলছি ভক্তরা কালকে দোকানটা খুলবেন তো? হ্যাঁ খুলবো, ঠিক আছে বলে ফোনটা কেটে গেল। কে সব এসব ফোন করে মদ মাথায়, মনে হয় যা খেয়ে দিয়ে উঠে হাত দিয়ে সে শুয়েছে। রাত্রে 1টা, আবার তার সে বিছানার পাশে ফোনটি রাখা আছে, 1টার সময় ফোনটা বাজছে, ক্রিং ক্রিং। ভদ্রলোক সে ফোনটা কোনো বলছে, হ্যালো কে বলছেন? ভক্তরা কালকে দোকানটা খুলবেন তো? হ্যাঁ খুলবো, ঠিক আছে বলে কেটে গেল। রাত্রি 2টো আবার ফোন হচ্ছে, কোনো কোনো ধাপ করে উঠে, হ্যালো কে বলছি, কে কি বলছেন? হ্যাঁ খুলবো, ঠিক আছে দেখে। এরপরে রাত্রি 3টে আবার ফোন হচ্ছে, কি ব্যাপার, হ্যালো কে বলছেন? হ্যাঁ খুলবো, দেখে দিয়েছে। ভোর 4টে আবার সেই ফোনটা বাজছে, উঠে আবার ভদ্রলোক রেগে মেগে উঠে ফোনটা ধরেছে, হ্যালো কে বলছেন? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন তো? আমি আপনার দোকানের ভেতর থেকে বলেছি। রাত্রিবেলা কোনো ঢুকে গেছে, ভয় খাইতে পারছে, মাথায় চিন্তা কি করে বেরোবে, দোকানদার বেরোতে পারছে না। আমি চাটা খেতে পারলাম না, হাতে নিয়ে দুবার মুখে দিয়ে শুধু বিষম খাবার খাওয়া, এরকম নামিয়ে রাখছি। প্রচুর ফিচার পড়া ছিল। আর তারপরে নাটক করতে এসে দেখলাম অনেক জায়গাতে মানে আমাকে কিছু বলতে হবে, হঠাৎ কি বলি বলবো, হঠাৎ কিছু বলা যায়। এবারে কি হয়, আমাদের নাটক রিহার্সাল দিতে দিতে দেখেছি যে অনেক জায়গাগুলো আছে, যে জায়গাগুলো খুব মজার জায়গা, হ্যাঁ সেগুলো মনে রয়ে যায়, সেগুলোকে রাখতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে। যেমন বর্ধমানে তখন আমাদের ময়ূর কম্পিটিশন করতো, নাটক কম্পিটিশন হচ্ছে, এমনি টাইম 2টো টিম বাইরে থেকে আসে, এবার বিশাল বিরতি। তখন ময়ূরকে দিয়েছিল, ও তো ফোন করে, ও তখন সবাইকে স্টেজে বলছে আপনারা যা যা কিছু পারফরমেন্স করুন, 2টো টিম আমাদের আসেনি, যে টিমটা আছে সে এই মাসে এসছে, তাকে দিয়ে পরে অভিনয় করছে, মেকআপ এবার অনেক কিছু বলছে। তো হঠাৎ আমি তো বাইরে চা খেয়ে এসে বসেছি অডিয়েন্সে, হঠাৎ দেখছি প্যাক ভিড়, তখন প্যাক ভিড়। হঠাৎ ময়ূরকে আমাকে ডেকে পাঠালো স্টেজে, দিতাম না আপনি অডিয়েন্সে আছেন, একটু স্টেজে আসুন। আমি স্টেজে উঠলাম, উঠার পর উনি অডিয়েন্সকে বলছে সমস্ত নাটকে ছেড়ে দিতেন না, আপনাদের কিছু শোনাবে। কি সর্বনাশ! এবার তুমি চিন্তা করো ওখানে আমি কি বলবো, খুব সমস্যা। দেখুন আমি তো নাটকের লোক, আর সবাইকার জন্য আমিও নাটক গেছি, সে পারিজাত নন্দী গেছে, আমাদের অজিত ঘোষ ছিলেন, আমাদের মৌলিকে ছিল, সবাই প্যাক ভিড়, আমরা নাটক দেখতে গেছি। এখানে আমি কি বলবো, তো সেই সময় আমাকে কিছু বলতে হবে। তো করতে দেখি আমার তখন মাথায় ঢুকলো, দেখুন আমরা তো সবাই নাটক এলো, আমরা নাটক দেখছি, তো কিছু নাটকের ডায়লগ বলি, কিছু নাটকের ডায়লগ, একটু মজার ঘটনা, ডায়লগটা বলার পর নেমে আসার পর সবাই বলছে পারিজাত নন্দী ডাক্তার ফোন করছে রাত্রিবেলা, ও দীপেন দা, ওই এক ভদ্রলোক দীপেন দা বলতাম, দাদা আপনি আমার থেকে অনেক বড়, বলে না দীপেন দা ছাড়া আপনাকে আমি বলতে পারবো, আমার ডাইরেকশন নাটক, আর তুমি আমাকে নাটক করাবে না, আয়নটা খুব ভালোবাসতে না, আপনার বোনটাকে আমি দাদা বলে ডাকি। ভদ্রলোক তো আমাকে তার অনেকেই ফোন করলো রাত্রিবেলা, যে তুমি সার্টেন একটা করে গেলে, কিন্তু বেশ জমে গেল। এরকম কয়েকটা রেডি রাখতে হয়, কখন একদম। এখন কি কিছু রেডি আছে, একটু শোনাবে একটা অংশ, তার আগে একটা প্রস্তুত করে নি একটু,
যে তুমি যে খানিকক্ষণ আগে বললে যে আমরা সব একসঙ্গে চাকরি করতাম, হ্যাঁ, তো তোমরা এই সমস্ত মানে সব নাটক পাগল মানুষরা এক জায়গায় চাকরি করতে, তো সেখানে সেই ক্লাবে অফিসে তো নাটক হতো। 100 বার। তখনকার আগের দিনে তখনকার দিনে যদি বললাম এন্টারটেনমেন্টের নাটক, তখনকার দিনে বর্ধমানে যত অফিসার, যেমন কনস্ট্রাকশন বোর্ড, এরা তখন নাটক করতো। কালেক্টিভ এডুকেশন ক্লাব, এখানে নাটক হতো। যেমন তুমি ওই ইলেকট্রিক সাপ্লাই, এরা নাটক করতো। এই প্রত্যেকটি অফিস নাটক করতো। স্টেট ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো, তার ব্যাংক থেকে প্রত্যেকেই একটা এন্টারটেনমেন্ট থাকতো, নাটক। এবং বর্ধমানে সবচেয়ে মজার কথা বলি, বর্ধমানে কালেক্টরের ইতিহাসটা এত বড়, নাটক। আমাদের শ্রদ্ধ মা গুরুদেব কমন মিত্র কালেক্টরেটে চাকরি করতেন। আচ্ছা। এবং আরেকজনের নাম তোমরা হয়তো শোনোনি, তিনি হচ্ছেন ভবানী সরকার। আচ্ছা তিনিও নমস্য ব্যক্তি নাটকে, তখনকার সমস্যা হয়। আচ্ছা। এরা বর্ধমানে কালেক্টরেটে নাটক করতেন। পানিদা করতেন, আমাদের এই সীমান সরকার, যাদের নাটক তোমরা নাম শোনোনি, তারা কিন্তু ভীষণ ভালো। এবং বর্ধমান কালেক্টরেটের নাম করার নাটকের ব্যাপার ছিল। তো এই যে এরা এই ভবানী সরকারের নামটা বলছি, ওই যে বললাম সিরাজউদ্দৌলা, ভবানী দেওয়া চলে যাওয়ার পর বর্ধমানে অত বড় ডাইরেক্টর আসেনি। অত বড় ডাইরেক্টর বর্ধমানে সিরাজউদ্দৌলা, ভবানী দা করা সিরাজের রোল করতেন। যদিও শর্ট হাই ছিল, কিন্তু সিরাজের রোলটা এখন আমার চোখে ভাসে। ওই ওপর থেকে যখন গড়িয়ে লাস্টে যখন সিরাজকে মারছে, ওই ওপর থেকে গড়িয়ে এসে ফুল লাইটের সামনে চোখটা স্থির হয়ে একদম শেষ হয়ে গেল। সে দেখবার জিনিস, দেখবার জিনিস। এই ভবানী দা কালেক্টরেটে চাকরি ছেড়ে যাত্রার টিম করেছিল। প্যাথেটিক। আমি ওটা লিখছি, আমি শ্রদ্ধেয় কমল মিত্র এবং ভবানী সরকারের ব্যাপারে। একজন নিজে শিল্প সত্তাকে কালেক্টরেটে দুজন চাকরি করতেন, তখন মাইনে ছিল 90 টাকা। তো একজন নিজের শিল্প সত্তাকে নিজেকে বাঁচিয়ে, শিল্প সত্তাকে বাঁচিয়ে কোথায় চলে গেল, তিনি হচ্ছেন কমল মিত্র। আর একজন হচ্ছেন এই ভবানী সরকার, তিনিও কালেক্টরেটে চাকরি করতেন। সেই কালেক্টরেটে চাকরি করা কাজে তিনি চাকরি ছেড়ে দিলেন, দিয়ে যাত্রার দল করলেন কলকাতা। এত ভালো যাত্রার দল করেছিলেন যে তার ওয়াইফ, মানে যিনি যাত্রা করতেন ভদ্রমহিলা, তিনি এখানে তো বিয়ে করেছিলেন, সেই যাত্রা করতে গিয়ে তাকেও বিয়ে করলেন। সেই ভদ্রমহিলা তখনকার অবস্থায় রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিল যাত্রাতে। আচ্ছা। সবচেয়ে একটা বলতে খুব কষ্ট হয় আমার, কারণ এদের সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ছোটবেলা থেকে। তো আমার বাড়িতে আসতো সবাই। তো সেই ভদ্রলোককে লাস্টে খাবার জন্যে পাউরুটি চুরি করতে হয়েছিল একটা দোকান থেকে। তাকে মার খেতে হয়েছে সে চুরি করে, খিদের জ্বালায়। এবং সে যখন মার খাচ্ছে, তখন এক ভদ্রলোক তাকে বাঁচিয়েছে, তারই শিষ্য। বলছে, আরে কি করছিস? এ তো সেই ভবানী সরকার বিখ্যাত যাত্রার বাধা, আমি তার শিষ্য, তার কাছে আমি নাম যাত্রা শিখেছি। বাবা প্যাথেটিক চিন্তা করছে, প্যাথেটিক। সেটা নিজেকে দেখেনি। এবং লাস্টে তারাই ওই গ্রামটা তুমি জানতে পারবে, বর্ধমানে তালিপুর। সেখানে তিনি, ওখানে তারাই লাস্টে রেখেছিল কায়দায়, ওখানেই তিনি মারা যান। তো প্যাথেটিকটা দেখো, এটা আমার একটা টপিকের উপর লিখছি কালেক্টর ইতিহাসের দিক থেকে, যে এরা শিল্প সত্তাকে বাঁচাতে গিয়ে, মানে নিজেকে না দেখে একদম ওটাই নিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়েছে, ওটাই সব। তাকে না খেতে মধ্যে। এবং যে আর একজনকে দেখো, সে তার নিজেকে বাঁচিয়ে রেখে। ওই জন্য আমার কাছে যারা আসে বা আসে, আমি তাদেরকে একটা কথা বলি, আগে নিজেকে দেখবি, তারপরে সেদিনকে একদম সব একদম বলে তো আপনি বাঁচলে বাপের নাম না। এটা তুমি চাটা খাও, একদম ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা খাই। আচ্ছা। এই যে ব্যাপারগুলো আছে না, বর্ধমানে এত বড় বড় ব্যাপার, এত বড় বড় শিল্পী আছেন, আমরা অনেকেই জানি, অনেকেই তাদের খোঁজ না। এখনো তো, এখন যেমন বর্ধমানে কিন্তু অনেকগুলো নাটকের দল আছে, তাদের সম্পর্কে তোমার কি মতামত? কাজ করছি যেমন বিভাসের এমনিটা ভালো কাজ করছে উদয়,
কাজ করছি আমাদের এখন আবার অনেক পুরনো ডাক্তার আমাদের দিলীপ বিশ্বাস, অনেক ওরা আবার নেমেছে, এখন কাজ করছে, সব থেকে ভালো কাজ করছে স্পিড। বাবলু বাবলু বাবলুর দলে অভিনেত্রীটার নাম না বললে আমার খারাপ লাগবে না, বাবলুর দল বলতে স্পিডে স্পিডে পিঙ্কি তো ভালো অভিনেত্রী, ভালো অভিনেত্রী। এখনকার দিনে ওই আমাদের সোহিনী সোহিনী এখন ভীষণ ভীষণ ভালো অভিনয়, ভীষণ ভালো। আমাদের নৃত্যে স্বাগতা করছে, ভালো অভিনেত্রী, স্বাগতা ভালো অভিনয় করে। হ্যাঁ, নাচে দেখি এখন কিছু কিছু অভিনেত্রী আছে যাদের কাজে ধ্রুব কাজ করছে, হ্যাঁ ধ্রুব ভালো কাজ করছে। সেদিনকে দেখলাম আমি এদের নাটক দেখলাম মানে বিভাসে, তো বিভাসের ওয়াইফ খুব ছোট থেকে চিনি আমি, কারণ সুব্রত যেতাম ওদের বাড়ি, তখন অফিসে কাজ করতো। তো ও সেদিন একটা অভিনয় দেখলাম, বাহ, খালি আমি একটাই কথা বললাম, বাহ, এই যে বা বলাটা পক্ষে আমাকে বের করে নিল একদম নিল। আমি দেখো আজকে একটু সুন্দর অভিনয় করছি, কারণ কি জানো, এরা শেখার ইচ্ছা আছে। আমি দুপুর বেলায় আমারই এক বন্ধু একটা ব্যাপার নিয়ে আধ্যাত্মিক লাইনে একটু আছে, ওই নিয়ে কথা বলতে গেল, আমি বললাম ভাই দিতেন ও সংস্পর্শে এসে আমি একটু চিন্তা করছি, একটু জানছি, একটু মানে ব্রাহ্মণী ছেলে এখন গায়ত্রী জপ করছি। তা আমাকে বললো যে তার মধ্যে একটা জিনিস ইচ্ছা, আমি মনে করি যে কোনো একটা লোকের যদি ইচ্ছা থাকে সে সব কাজ করতে পারে, একদম ইচ্ছার সঙ্গে চেষ্টা, একদম ইচ্ছা এবং চেষ্টা দুটো থাকবে পারে, সে ময়কে জয় করতেই পারে, যেটা সম্ভব না সেটা করতে পারে। আচ্ছা আমাদের তো সময় শেষ হয়ে এসছে, আমরা কি একটু আবৃত্তি নিয়ে কথা বলবো না? হ্যাঁ, না বলতে পারা যায়, কেন না বলা কিছু নেই। না আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করবো তোমাকে, তুমি কথার মাঝখানে একবার বললে যে নাটক করতে অনেকেই যায়, কিন্তু সেখান থেকে তার রিজেক্টেড হয়, যে তোমরা কোন আবৃত্তিও শেখনি করনি। তো শুধু কি নাটক করার জন্য আবৃত্তি শেখাটা প্রয়োজন, না রোজকার জীবনেও আবৃত্তিটা কাজে লাগে, সেটা যদি তুমি একটু বলো। সেটা বলি আমি, যেমন ধরো ওই দুর্গাপুর সেন্ট্রাল লাইব্রেরিটাকে জাল হয়ে গেছিলাম নাটকে, তো বিশাল ভিড়। তা আমাকে বলতে বললো যখন, প্রচুর ভিড় থাকে, গার্জেনদের ভিড় বেশি। তো আমাকে বললো স্যার আপনি কিছু বলুন, বর্ধমান থেকে আমি গেছিলাম, আর ওখানে 5 জন যাচ্ছিলাম। তো আমাকে ওরা কিছু বলতে বললো, তো বললাম দেখুন আমি স্টুডেন্টদের বই না, গার্জেনদের বই, কেন একটা স্টুডেন্টদের পেছনে 4-5টা একদম দুর্গাপুর হয়। তাই বললাম গার্জেনদের বলি, আচ্ছা আমরা আবৃত্তি করবো কেন, আবৃত্তি কেন করবো, কেন গান গাইবো না, কেন নাচ করবো না, কেন তবলা বাজাবো না, কেন গিটার বাজাবো না, এই আবৃত্তি করলে কি হয়, কেন? এই যে আবৃত্তি করতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো তো আপনাকে করতে হবে। আমরা একটা কবিতা বলে দিলাম, সেই কবিতাটা বলা মানে কি, যে কবিতাটা কোথায় ছন্দ, কোথায় লয়, কোথায় কি, আমি কিছুই জানলাম না। দেখো তুমি আমাকে প্রশ্ন করোনি, কিন্তু আমি যেমন বলে আবৃত্তি কাকে বলে। হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম, এটা কোথায় থামো আমার হয়েছে, আমি ওইটা বলতে গিয়ে মনে পড়ে গেল, তাই বলছি আবৃত্তি যদি বলে কাকে বলে। আমার কাছে 7-8খানা বই, আমি বিভিন্ন লেখকের, বিদেশি লেখকের বই আছে, তুমি চাইলে পড়তে পারো, কিন্তু আমি এই বইগুলো পড়ে আমি কোথাও পাইনি, কোথাও গুছিয়ে ডেফিনিশন লেখা নেই, না শুধু লেখা আছে সিটি থেকে বলাকে আবৃত্তি বলা হয়, দেখে বলাকে না, এটা কখন কি করে, এটা মুখস্থ বলতে আবৃত্তি হচ্ছে, হলো না তো। আমার মনে হয়, আমার যেটা মনে হয়েছে, এই আবৃত্তির ডেফিনেশনটা আমি লিখেছি। এবং কলকাতায় কোন এক আবৃত্তিকার, ভালো আবৃত্তিকারের কাছে আমি এটা দেখিয়েছিলাম, তো তিনি বলছেন এটা আমি কাটতে পারলাম না। কেন? আমি তাকে বলেছিলাম যে আমার এই ডেফিনেশনটা আমার নিজস্ব লেখা, আপনি আমার যদি কোনো ভুল থেকে আপনি কারেকশন করে দেন। কলকাতা মানে তো সব রাজধানী, বড় বড় ব্যাপার, আমরা তো যেতে পারি ওখানে। আমি তোমাকে বলে দিই, দেখো সিটি থেকে উদ্ধার করে
কাব্যের বিষয়বস্তু ও নানা রসগত পার্থক্য ও কাব্যের অন্তর্নিহিত অর্থটা পরিপুষ্টভাবে বলাকে আবৃত্তি বলে। একদম ঠিক আছে, একদম। তাহলে আবার দেখো ওই যে বলে দিলাম রসগত পার্থক্য, যে কোন কবিতার রসটা তোমাকে জানতে হবে, একদম রস কাকে বলে জানতে হবে, কটা রস আছে জানতে হবে, সে রসের কতগুলো ভাগ আছে জানতে হবে, এগুলো কে শিখছে। দেখো মজা দেখো আমার যে গল্প মানে গান, আমি এই আবৃত্তির সঙ্গে গান নাটক ওতপ্রোতভাবে জড়িত। একদম। যেমন দেখো, যেহেতু আবৃত্তির প্রসঙ্গে বলি, হ্যাঁ মানে কেউ যদি ভাবে যে হ্যাঁ আমি আবৃত্তি করবো, তো তাকে তাহলে কি তাহলে করা উচিত সেটাকে ভালো করে আবৃত্তি অনুশীলন করার জন্য প্রথমে গলা তৈরি করতে হবে, ভয়েস গলাটাকে আগে তৈরি করতে হবে। যেমন হারমোনিয়ামের স্কেল ধরে সারে গামা পাধা নিশা সা নি ধাপা মাগা রেশা, এইটা যেমন গলাতে সাধতে হবে। এই সাদার উপরে যেমন সা, যেগুলো আমি করি আমাদের প্র্যাকটিস করতে হয়েছে, যেমন সা ধরলাম, যেমন ধরো সা সা গলা দাও সা ধরে এইখানে করো বড় বীর বড় ছিল উন্নত মমশির শ্রী নেহারি রামারির নত শ্রী ওই শিকর হিমাদ্রি বড় বীর বড় মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলকে ফেরিয়া খোদার আসন আলো ছেদিয়া উঠিয়াছি চির বিস্তয় আমি বিশ্ব বিভাগ বিধাত্রী মমলতে রুদ্ররাজ রাজ টিকা জলে দীপ্ত জয় শ্রী বড় বীর সা ওই সায় শাস্ত্র রে গা মা পা ধা, এক একটা স্কেল ধরো, এক একটা ওইখানে দাঁড়িয়ে যাও। আর তা না হলে এই সেদিনকে আমাকে একটা বাচ্চা এসেছিল, ওই শিখছিল তোমার একটা দেখো ওই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাতে কইছে কোন দেশেতে তরুণ লতা। আচ্ছা, তো আমাদের এই যে আশিস আছে অ্যাডভোকেট নোটারি পাবলিক কোর্টে, ওর ছেলেটা এখন ও বিশাল উকিল হয়ে গেছে হাইকোর্টে। আচ্ছা, ও বসে আছে, ওর ছেলে আমার কাছে আবৃত্তি শিখছে কোন দেশেতে তরুণ, ওকে শেখাচ্ছি একটা জায়গায় রয়েছে না, এ আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ, করতে পারছেন অনেকবার চেষ্টা করে হলো না। আমি মানে এইবার দেখ তুই পারবি। আমি নিয়ে বসলাম, এ আমাদের বাংলাদেশ সারে গামা পাধা নিশা, আবার ওখান থেকে নাম আমাদেরই বাংলাদেশ। তখন বলছে ও অটোমেটিক, আমি যখন সারাদিন ধরে দেখাচ্ছি ওকে, তখন বলছি এ আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ, যাচ্ছে স্কেল। এই স্কেলটার উপর আমি লিখছি, আমি কিছু লিখছি কিভাবে স্কেলটা এলো, কেন স্কেল অনেকেই জানে না। তো আমার দেখো যখন নির্ঝরের স্বপ্নভঙ্গ বলছি, তুমি নির্ঝরের স্বপ্নভঙ্গ বলতে গিয়ে দেখবে তুমি দোলনার মতো উপরে উঠে যাচ্ছ, একদম একদম। অনেকে দেখবো ওই জায়গাটা ভুল করে, শিখার হইতে না আজি এ প্রভাতে সবাই বলে আজি এ প্রভাতে অভিজ্ঞতা বা দুদিন ভাই আজি এ প্রভাতে আমার আজি এ প্রভাতে জোরটা পড়বে। দেখো আবার দেখো যে আমরা দেখি গানে শুনি যে একটু, যেমন ধরো হেমন্ত একটা গান গাইছে, শুনতে ভালো লাগছে, একই গান আবার একই ওই ভালো ভয়েসে আরেকজন গাইছে, শুনতে ভালো লাগছে না, কেন? এবারে কেন দেখো আমরা আবৃত্তি করতে গেলে কি করি, প্রত্যেকটি ওয়ার্ডের মানে আমি অন্তত পড়ি, প্রত্যেকটি ওয়ার্ডে যদি মানে করো আমিও পড়ি, তাহলে পরে কি হবে না মানে ভাবটাই পাল্টে যাবে, ডেলিভারিটা পাল্টে যাচ্ছে। অদ্ভুত দেখো অনেকেই ইয়ে গান গাইছে, একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, গোপন কথাটি রবি না গোপনে, এই গানটা গায়। আবার হেমন্ত গাইছে গোপন কথাটি রবে না গোপনে, এই জায়গাগুলো মনে করছে, মনে করে এটাই হচ্ছে তাই। যারা ওই আবৃত্তির সঙ্গে গানে তোমাকে বললাম বিশাল, তুমি যদি না করো, তুমি যদি না প্র্যাকটিস করো, না জানো,
অনেকে একটা দুটো কবিতা থেকে ভাবে আমার ছেলে ফাটিয়ে দিয়েছে। না, তোমার সেদিনকে একটা ঘটনা ঘটলো, বলছিল তোমাকে যে মেহবু যে আমাদের নাচের স্কুল চেয়ারা, বিশাল নাম করা ছেলে, আমাকে একটা অনলাইনে কবিতা কম্পিটিশন আমাকে পাঠিয়ে দিল নজরুল। তো এক বলল দমদম থেকে করেছে, তাকে আমি ফিট করেছি। তো সে দেখে এখন ট্রেনে দেখবো আগে বিশাল ব্যাপার, সে কলকাতা সব জায়গায় ফার্স্ট। তো সৃষ্টি সুখের উল্লাসে কবিতা করছি, সেখানে দেখবে তুমি, আমি কাউকে ছোট করছি না, এর একটা টান আছে প্রত্যেকটি কবিতা, তাকে নকল করেই করছে। তা আমি টান কেন করব? আমি যখন কম্পিটিশন আছে, কম্পিটিশনে যখন যাব, আমার কবিতার মধ্যে আবৃত্তির মধ্যে দাড়ি কমা ফুল স্টপ, আমি ধরব তাকে একদম। যখন বললাম কারণ তো হাইফেন নেই, আপনি হাইফেন কেন দিয়েছেন আমাকে বোঝান। এই জায়গাগুলো তো মারাত্মক জিনিস, না শিখলে, না বুঝতে পারলে বোঝানো যাবে না একদম। মানে না বুঝলে কবিতা যেমন অনেকেই বলে, দেখো গলার ভয়েসটা চেঞ্জ, আমি যেটা তুমি আমায় জিজ্ঞেস করছিলে ভয়েস কন্ট্রোল, যেমন দেখো এখানে আমার দূরেটা দূরে রাখো, কাছেটা কাছে রাখো, উপরটা পাহাড়টা পাহাড় রাখো। অনেকে দেখবে জীবনানন্দ দাশের কবিতাটা করছে, আমার আসিব ফিরে ধ্বংসের তীরে এই বাংলা। কেন করছো তুমি? আমরা যখন বাড়ি থেকে কোনো আমার আত্মীয় স্বজন চলে যাচ্ছে, বন্ধু, আমরা দূর থেকে কি বলি, আবার আসিস, এটাই তো বলি। তাহলে তুমি এই কবিতাটা 3টে স্কেলে নিয়ে যাও, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়। 3টে যখন এই বাংলায় আসে, তাহলে এই যে বলছে তোমার সোনার তৈরি কবিতা, অনেকেই বলে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলি একা বসে আছি নাহি ভরসা। আরে ভাই, গগনটা কোথায়? আকাশ, আকাশ, তোমার গলাটা আকাশে নিয়ে যাও, স্কেলটা উঁচুতে হবে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলি একা বসে আছি নাহি ভরসা। এই যে জায়গাটা ধর, এইখানে বলছে মধুলেশন, এটাই বলছিস কি একদম একদম। আর আমরা তো একদম শেষে এসে গেছি। এবার তুমি একটা কথা আমাকে বলো, যে আবৃত্তি কি মানুষের জীবনের মানে ভাবনা চিন্তা, তার অ্যাটিটিউড চেঞ্জ করতে পারে? 100 বার, 100 বার পারে, সেটা বলো, বলে আমি শেষ করবো। আচ্ছা, আর আবৃত্তি করলে আর একটা জিনিস হয়, আমি বলে দিই, যারা শেষ বয়সে স্মৃতিশক্তি হারিয়ে যায় অনেকে, কিন্তু যারা আবৃত্তি করে স্মৃতিশক্তি কিন্তু ভীষণ, কারণ চাঙ্কিংটা কন্টিনিউ হয় একদম ভীষণ ভাবে থাকে, এটা একদম পরীক্ষিত। আমারই এবং তাকে সেটা করতে হবে যে না বলে বলাটা অভ্যাস করতে হবে, কারণ বেশিরভাগ জন এখন এরকম একটা পাতাটা খুলে নিয়ে ওই মোবাইল দিকে বলি যাটা বলে স্মৃতিশক্তি ফিরে আসবে। কিন্তু একটা জিনিস দেখো তো, যারা ওই দেখে করছে আবৃত্তির মধ্যে ঢুকতে পারে না, ঢুকতে পারে। আমি ব্যক্তিগত ভাবে বলছি, আমি যদি দেখে বলি সবসময় ভুল বলি, না হয় না, দেখে দায়িত্ব নিয়ে ভুল বলি, কিন্তু না দেখে একদম ঠিকঠাক বলি। এটাই হচ্ছে, না দেখে কেন হবে? না দেখলে তুমি তার জায়গাগুলো যেতে পারবে, দেখে দেখে তুমি ভুলে যাবে সেই জায়গা দেখে ভুল করছি। আমি হ্যাঁ সব জানি বক্তৃতাকে কোনোদিন কোনো কবিতা দেখে বলে না, এই একটা জিনিস। এখন মাঝে মাঝে কিছু ভুল হয়, বলার মাঝে ফ্লোতে হয়ে যায়, সেটা হয়ে যায়, কিন্তু আমি ওইটার জন্য বলি, আমি অন্য কিছু না 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 না, ওইটার জন্য দাও। উনি না দেখে কোনোদিন বলে। যেমন ইয়ে আমাদের গৌতম ঘোষ, এই উর্মিমালা ইয়ে জগন্নাথ বসু কি করলে ঘন্টা পর ঘন্টা করে গেছে, আর বই থেকে খুলে আমার বিরক্ত পুরো। পুরো চর্চা, একদম চর্চা একদম আছে। তাছাড়া অনেকে বই দেখে খুবই ভালো করে এই ব্যাপার। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি তোমাকে আমার একটা কবিতা বই গিফট করলাম, এটা আমার তরফ থেকে। আচ্ছা, লিখে দেবো পরে। ধন্যবাদ। তুমি এখান থেকে তার একটা
ছোট্ট কিছু, এই বাহ সুন্দর পাখা দেখো, উল্টেছে আর পেয়েছি স্বাদের লাউ। এটা এটা বলে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করি আজকে। সাধ্যে লাম, আমি তোমাকে আচ্ছা। একটা কবিতা শোনাই, একটা কবিতা, কাক কবিতা কাকে বলে। হুম হুম, মানে আমাদের পশু পাখিদের ভেতরেও দুঃখ থাকে, একদম একটা কাকের ভেতরে দুঃখ আছে, সেটা আমি তোমাকে বলি। একদম। আমারই লেখা গোটা বইটা। তোমার কবিতার মধ্য দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। খুব ধন্যবাদ। আবার দেখা হবে সামনের সপ্তাহে। আমি যে একটা কাক, ভোরের বেলায় আমি উঠে করি যে হাঁক ডাক। ভোরটা সুন্দর কত, চেঁচিয়ে আমি বোঝাই যত, আমার কথা কেউ বোঝে না, সবাই করে ডাক। আমি যে একটা কাক, আওয়াজটা যে কর্কশ ভারী, কানে লাগে বলো, মিঠে আওয়াজ করি কেমনে, তোমরাই আমায় বলো। পচা বাসি এঁটো কাটা ফেলিয়ে রাখো যখন, আমি তো সেসব খেয়ে পরিষ্কার করি তখন। আমার খাবার দেখে তোমরা শীতকে রাখো নাক। আমি যে একটা কাক, মিষ্টি সুরের কোকিল যখন ডিম পাড়ে মন ঘরে, যতন ভরে আমি তখন বাচ্চা ফোটাই তারে। খাইয়ে দাইয়ে বড় করে উঠতে শেখে যখন, কুহু কুহু রবে সে চলে যায় তখন। একবারও সে ফিরে দেখে না এই পালিত মায়ের দিকে, সুদূর মনে তাকিয়ে থাকি দেখবো কখন তাকে। হারিয়ে যায় সে বনের ভিতর গিয়ে কোকিলের ঝাঁক, তখন সে আমায় ঘেন্না করে, আমি যে একটা কাক। নমস্কার।